শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে ৩ বাহিনী প্রধান ও শিক্ষার্থীদের বৈঠক। ভেঙে দেওয়া হয়েছে দ্বাদশ সংসদ। সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার পক্ষে বিশিষ্টজনেরা। আমাদের রাজনৈতিক দলগুলোকে আমার মনে হয় ধৈর্যশীল হতে হবে, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। অর্থনীতির অবস্থাও খুব ভঙ্গুর। এগুলি কিছু কাজ করে এই জঞ্জাল সরাতে ৩-৬ মাসে সম্ভব হবে বলে মনে হয়। পুরোপুরি মুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিরপেক্ষ সরকারের অধীনে ৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা। এখনও ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। ভবিষ্যৎ ভাবতে সময় দিয়েছে দিল্লি। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়া নিয়ে জটিলতা। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, তো চলো এবার শুরু করা যাক বিস্তারিত খবর। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতির মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে ৩ বাহিনীর প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আলোচনার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন। সন্ধ্যা থেকে রাত 11:30 পর্যন্ত রাষ্ট্রপতির সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর ইউনূস এখন দেশের বাইরে আছেন। আজ রাতে তার দেশে ফেরার কথা রয়েছে। নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে পৌঁছাবেন। 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনরা। তারা আশা করছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে তরুণদের রাষ্ট্র সংস্কারের দাবি পূরণ হবে। প্রফেসর ইউনূস তো সবারই শ্রদ্ধাভাজন। তার মতো শ্রদ্ধাভাজন, বয়স্ক, অভিজ্ঞ এবং সারা জীবন জনস্বার্থে কাজ করেছেন, তার মতো লোক তো এখন তো আমি বলবো দেশের, সে বোধহয় নিঃসন্দেহে দেশের 1 নম্বর ব্যক্তিত্ব। এটাকে স্বাগত তো নিঃসন্দেহে জানানো যাবে। একদল লোক দরকার যারা মানুষের কল্যাণে, মানুষের স্বার্থে কাজ করবে, কোনো স্বার্থান্বেষী পক্ষে নয়। এবং এর লক্ষ্য হচ্ছে যাতে এই যে বিপ্লব হলো, এই যে অভ্যুত্থান হলো, এর ফসল যেন সাধারণ মানুষের ঘরে উঠে। দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই বিষয়টি। জানানো হয়, সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদের অধীনে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। দ্বাদশ সংসদ নেতা ছিলেন শেখ হাসিনা। তিনি সরকারেরও প্রধান ছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গতকাল পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখনও বহাল ছিল তার সংসদ সদস্য পদ। আজ সংসদ ভেঙে দেয় দেশে এখন আর কেউ সংসদ সদস্য নেই। এর আগের নির্বাচনে সংসদ সদস্য থাকা অবস্থায় শেখ হাসিনা সহ অনেকেই আবার সংসদ সদস্য নির্বাচিত হন। গতকাল গণভবনে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে দ্রুত সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল বঙ্গভবনে।
সংসদ বিলুপ্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলেছেন, সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন রয়েছে। শুধু কোটা সংস্কার আন্দোলন নয়, রাজনৈতিক উদ্দেশ্য বা বিভিন্ন উদ্দেশ্যে যাদের জেলে দেওয়া হয়েছে তাদেরও মুক্তির দাবি জানিয়েছেন তারা। যমুনা টেলিভিশনকে এসব কথা জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমাদের দেশের ভিতরে কিংবা বাইরে এমন অনেকেই রয়েছে যারা এটি নিয়ে আসলে চক্রান্ত করার চেষ্টা করছে, যে অপশক্তিগুলো আমরা তো সেটিকে কোনোভাবে প্রশ্রয় দিতে পারি না। সেই জায়গা থেকে রাষ্ট্রপতির মাধ্যমে কোনো একজন সংসদ সদস্যকে যেন আবার প্রধানমন্ত্রী বানিয়ে আবার একটি বিপ্লবী সরকার না করে ফেলতে পারে, সেই জায়গা থেকে আমাদের প্রথম শর্ত ছিল এটি। আমরা বিশ্বাস করি অতি অল্প সময়ের মধ্যে সবাইকে মুক্ত করে দেওয়া হবে। তবে প্রধানত যেই ফেজগুলোকে আমরা আসলে দেখেছিলাম তাদেরকে মুক্তির প্রক্রিয়া আসলে গতকালকে থেকেই শুরু হয়েছে। দণ্ড স্থগিত বা শর্ত সাপেক্ষে মুক্তি নয়, আজ থেকে শতভাগ মুক্ত হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে যে 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সাজা হয়েছিল সেগুলো থেকে তার সাজা মওকুফ করে দেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। সংকট, সম্ভাবনা, ভালো কিংবা মন্দ, যে কোনো পরিস্থিতিতে চেয়ারপারসন খালেদা জিয়াই হচ্ছেন বিএনপির ঐক্যের প্রতীক। সাবেক প্রধানমন্ত্রীর মুক্তিতে ফুরফুরে মেজাজে দলীয় নেতাকর্মীরা, কিন্তু অসুস্থ থাকায় মুক্তি পেলেও হাসপাতালে আছেন খালেদা জিয়া। কারোর বিরুদ্ধে আমাদের কোনো রাগ ক্ষোভ দুঃখ নেই। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর কয়েক মাস পরই গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। শক্ত হাতে ধরেন বিধ্বস্ত বিপর্যস্ত বিএনপির হাল। রাজপথে থেকেছেন, গ্রামেগঞ্জে ঘুরেছেন, 90-এর উত্তাল দিনগুলোতে শেকল ভাঙার মন্ত্র শিখিয়েছেন। সবাইকে নিয়ে নেমেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। আন্দোলন করতে গিয়ে আপসহীন নেত্রীর উপাধিও পান তিনি। 2008 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তখন নানামুখী চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ ছেড়ে যাননি খালেদা জিয়া। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। নির্বাচনে তার পরাজয়ের কোনো ইতিহাস নেই। যতবার যত আসনে প্রার্থী হয়েছেন প্রত্যেকটিতে জয় পেয়েছেন ধানের শীষে। বিএনপি নেতাদের দাবি, স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান, বাস্তবায়ন করেছেন খালেদা জিয়া। সব মিলিয়ে দক্ষতায় যোগ্যতায় তিনি অনন্য উচ্চতায় নিয়েছেন বিএনপিকে, নিজে হয়ে উঠেছেন দলের অবিসংবাদিত নেতা। 2013 সালের 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেন খালেদা জিয়া। বেশ কয়েক মাস অবরুদ্ধ থাকেন গুলশানের বাসভবনে। 2015 সালে নতুন নির্বাচনের দাবিতে দেশব্যাপী টানা অবরোধের ঘোষণা করলেও একই পরিণতির মুখোমুখি হন বিএনপি চেয়ারপারসন। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। দলের পক্ষ থেকে নানা সময়ে নানা রকম কর্মসূচি পালন করা হলেও মুক্তি মেলেনি খালেদা জিয়ার। করোনা মহামারীতে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর হাসপাতাল, বাসা, হাসপাতাল, এভাবেই চলছে তার জীবন। সোমবার ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন শেখ হাসিনা। সংকট মোকাবেলায় এগিয়ে আসে সেনাবাহিনী। রাজনীতির মারপ্যাচ কিংবা ভাগ্যের খেলা। 2018 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যে মামলায় কারাগারে যান খালেদা জিয়া, মুক্তিও পেলেন সেরকম একটা পট পরিবর্তনে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। কোনো ধরনের প্রতিরোধ বা প্রতিশোধ নয়, সবাই মিলে বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহ প্রতিশ্রুতি পূরণে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীকে। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল জানিয়েছেন, নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শেষ কবে এমন শঙ্কাহীনভাবে গুলশান কার্যালয়ে এসেছেন স্থায়ী কমিটির সদস্যরা? উত্তর খুঁজতে উল্টাতে হবে ক্যালেন্ডারের বহু পৃষ্ঠা। হঠাৎ করেই নিরাশায় আশা জেগেছে, আপাত স্বস্তি ফিরেছে নেতাদের মনে। শারীরিক অসুস্থতা সহ আরও নানা কারণে যারা নিষ্ক্রিয় ছিলেন দীর্ঘদিন, প্রাণচাঞ্চল্য দেখা গেছে তাদের মাঝেও। এটা তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। মানে এটা এমন একটা অনুভূতি, বিশেষ করে আমরা এতদিন সামনে দেখতাম ডিবি, পুলিশ সারাক্ষণ দাঁড়ায় আছে, তারপরে কোন সময় কাকে ধরে নিয়ে যায়। আগে বিভিন্ন সমস্যা ছিল,
রাত বিরাতে আসা যাওয়া করা ডিফিকাল্ট ছিল। আর এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন। আগে আসছি পরাধীন অবস্থায়, এখন একটা স্বাধীন অবস্থায় আসছি। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্যরা। কারাগারে তাই উপস্থিত নেই আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান। আর অনলাইনে যুক্ত ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। মুক্তি অন্য যে কোনো দিনের তুলনায় কিছুটা আলাদা ছিল বিএনপি মহাসচিবের চলা ও বলার ভঙ্গি। বলেন, প্রতিরোধ কিংবা প্রতিশোধ নয়, সবাই মিলে সুসংহত করতে হবে অর্জিত বিজয়কে। অ্যারোগেন্স, ভেঞ্জিয়েন্স এগুলোর কোনো স্থান নেই। আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা, সুসংহত করা। বিএনপি মহাসচিবের দাবি, যারা লুটপাট অরাজকতা করেছে তারা কেউ গণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের শরিক, আন্দোলনের লোক নন। তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করব যে তারা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসা করার জন্য যে ব্যবস্থা করেন। সরকার পতনের পর স্থায়ী কমিটির প্রথম বৈঠক ঘিরে সকাল থেকেই বেশ সরব দেখা গেছে দলীয় কর্মী সমর্থকদের। বেশ কয়েক বছর পর সশরীরে উপস্থিত হয়ে গুলশানের এই কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আর যত দ্রুত সম্ভব সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী পুলিশ সহ নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুরে পুলিশ অফিসার্স মেসে গণমাধ্যমকে কর্মকর্তারা জানিয়েছেন, যাদের খামখেয়ালির জন্য এমন মৃত্যু তাদেরকে আইনের আওতায় আনা হবে। এছাড়া দেশ জুড়ে থানার নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। পুলিশের এমন মারমুখী আচরণ কাঠগড়ায় দাঁড় করিয়েছে পুরো বাহিনীকে। তাই তো থানায় থানায় হামলা করেছে উত্তেজিত জনতা, নিহত হয়েছেন অনেক সদস্য। এমন বাস্তবতায় পুলিশ বাহিনীকে পুনর্গঠনই এখন মূল কাজ বলে মনে করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশকে যাতে আবার জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারি, তাদের যাতে যে দায়িত্ব সে দায়িত্ব যাতে পালন করতে পারে, সেজন্য আমরা এদেরকে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেছি। তাদের মনোবলের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সেইটি কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। আমাদের যে আপনার আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনো কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন। আর অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় পুলিশ বাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আইজিপি। সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাসমূহে যাতে আক্রমণের ঘটনা সংঘটিত না হয় সেজন্য সকলকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অতি উৎসাহী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন অধস্তন পুলিশ সদস্যরা। সোমবার রাত থেকেই কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি রাজারবাগে। মঙ্গলবার বিকেলে বিভিন্ন স্থানে পড়ে থাকা পুলিশের পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম রাজারবাগে জমা দেন শিক্ষার্থীরা। দেশে লুট হওয়া বিভিন্ন থানা থেকে বিভিন্ন অস্ত্র, পুলিশের বিভিন্ন গ্যাজেট, বিভিন্ন ইকুইপমেন্ট, এগুলো আমরা জমা দিতে চাই সরকারের কোষাগারে বা সরকারের যারা দায়িত্বশীল আছে। দেশের একটা নিরাপত্তা দরকার, দেশের নিরাপত্তার জন্য পুলিশ দরকার, হ্যাঁ, সুষ্ঠু পুলিশ দরকার। এদিকে চলমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় রাজধানীতে যান চলাচলে শৃঙ্খলা আনার দায়িত্ব পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দলগতভাবে দিনভর এই কাজ করেছে তারা। বিভিন্ন সড়ক পরিষ্কারের কাজও করে শিক্ষার্থীরা। তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। খাবার ও পানি খাইয়ে উৎসাহ দিচ্ছেন তারা। তবে দ্রুত ট্রাফিক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী সহ সকলের। এ যেন নতুন এক বাংলাদেশ। নেই ট্রাফিক পুলিশ, তবু সড়কে নেই কোনো বিশৃঙ্খলা।
সড়কে শৃঙ্খলা এনে যান চলাচল স্বাভাবিক রাখতে নেমে পড়েছে শিক্ষার্থীরাই। কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই দায়িত্ব নিয়ে নেয়ার বয়সটাই যে এখন। যেখানে প্রয়োজন সেখানেই নিজেকে উৎসর্গ করার মানসিকতাটাই এই প্রজন্মের শক্তি। প্রথম 10-20 মিনিট একটু হিবিজিবি হয়ে গেছিল, এখন ঠিক হয়ে গেছে। এখন সম্পূর্ণ ট্রাফিক পুলিশের মতোই সিগন্যাল দিতে পারতেছি। উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট আমরা কিন্তু মাঠে নেমেছি এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে যদি আপনি ভদ্রভাবে কথা বলেন, বুঝিয়ে বলেন, তারা অবশ্যই শুনতে চায়। প্রথমে ট্রাফিক ব্যবস্থাপনার হিসেব বুঝতে একটু অসুবিধা হলেও নিজেদের মধ্যে আলোচনা করে এক একজন বনে গেলেন এক্সপার্ট। ট্রাফিক পুলিশের কাজ কষ্টসাধ্য, এই উপলব্ধি থেকেই তাদেরকে শ্রদ্ধা জানান ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারীরা। এখন আর কি ফিল করতেছি যে কত কষ্টের ভিতরে তারা এই কাজগুলো করে থাকেন। রোদ বৃষ্টি সবকিছু এক করে কিন্তু আসলে পরিশ্রম করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা আজকে তাদের দায়িত্বটা পালন করতে এসে আজকে অনুভব করছি আসলে তারা কতটা কষ্ট করছে। একজন এক পাশে থাকবে, আরেকজন আরেক পাশে থাকবে, চারজন চারদিকে থাকলে তাহলে 8টা রোডই কন্ট্রোল হবে। জনগণের সাহায্য করতেছি যে রোডে কোনো দুর্ঘটনা না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, বাংলাদেশের জনগণ আপনার ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠিক আছে, এটাই আমাদের কামনা। শহরের বিভিন্ন সড়কে পড়ে থাকা ইট, লাঠিসোঁটা কিংবা পুড়ে যাওয়া বিভিন্ন গাড়ির ধ্বংসাবশেষ অপসারণ ও পরিষ্কার করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন এই দেশ গড়ার দায়িত্ব আমাদের, এজন্য প্রথম কাজ আমরা হিসাবে ধরেছি যে রাস্তাঘাট পরিষ্কার করা। এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে যে আমরা আমাদের দেশটাকে আরো সুন্দর করি। ছাত্রদের এমন উদ্যোগে খুশি সড়কে চলাচলকারীরা। মেনে চলছেন শিক্ষার্থীদের সংকেত। খাবার ও পানি দিয়ে ভালোবাসাও জানাচ্ছেন অনেকেই। জিজ্ঞেস করছে আপনারা লাঞ্চ করছেন কিনা, আমরা বলছি হ্যাঁ করছি, তারপরও তারা দিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা রৌদ্রে থাকতেছি, পানির তৃষ্ণা পাচ্ছে, একটু পর পরই আমাদের জনসাধারণ এগিয়ে আসছে। কঠিন অবস্থায় একটা সুন্দর দায়িত্ব তুলে নেওয়া, এটা ভালো। ওনারা যথেষ্ট ভালোই কাজ করতেছে, কিন্তু ট্রাফিকের কাজ ট্রাফিকই করতে হবে। দেশের যদি আইন শৃঙ্খলা বাহিনী না থাকে তাহলে তো দেশের জন্য এটা খুব খারাপ হবে। যদিও ট্রাফিক পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর বিকল্প নেই, এমনটা মানেন শিক্ষার্থী সহ সবাই। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি, কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। ডক্টর ইউনূস বলেছেন, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে তরুণ প্রজন্মের কথা শোনা। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে মিয়ানমার সহ আশপাশের দেশেও তা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের 7 সিস্টার্স পর্যন্ত। বাংলাদেশের 17 কোটি মানুষ, যাদের বেশিরভাগই তরুণ এবং তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। এখন এটি নিশ্চিত করতে হবে যে তরুণ প্রজন্ম সন্তুষ্ট, তরুণরা যেন বুঝতে পারে দেশে গণতন্ত্র রয়েছে। আমাদের প্রথম কাজই হবে তরুণদের সাথে আলোচনায় বসা। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রেদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন মইনুল ইসলাম। তিনি 12 ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হবেন। রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান শেখের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। মইনুল ইসলাম সবশেষ ঢাকা ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট এবং তিনি অতিরিক্ত আইজি পদে সুপার নিউমারি পদে অধিষ্ঠিত। এর আগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। চাকরির বয়সসীমা পূর্ণ হওয়ায় 2023 সালের 11 জানুয়ারি তিনি স্বাভাবিক অবসরে যান। এরপর 2 দফায় তার চাকরির মেয়াদ বাড়ানো হয়। সবশেষ তাকে 1.5 বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল সম্প্রতি। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরই মধ্যে মুক্তি পেয়েছেন বিএনপির রুহুল কবির রিজভী, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 1.5 শতাধিক নেতাকর্মী। বিকেল থেকে শুরু হয় কারামুক্তির এই কার্যক্রম। একে একে বেরিয়ে আসেন রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরী। ছাড়া পেয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী,
ইশরাক আহমেদ সহ আরও অনেকে। এছাড়া জেল মুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ জামাতের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা। ফুল দিয়ে তাদের বরণ করে নেন স্বজন সহ দলীয় নেতাকর্মীরা। দর্শকেরা, এই ছিল আমাদের এখনকার যমুনা নিউজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।